এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ইতিহাসের বা অতীতের উত্তরাধিকার। একজন ঐতিহাসিক তিনি ইতিহাস লিখছেন, তা যিনি ইতিহাসটা লিখছেন সেই ঐতিহাসিকের মনোভাব ইতিহাস লেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে তার মনোভাবটা কিন্তু সম্পূর্ণ পক্ষপাতহীন হতে হয়। সেটা যদি না হয় তাহলে দেখা যায় যে ইতিহাসের তারতম্য হয়ে পড়ে, অর্থাৎ একই ইতিহাস বা একই ঘটনার ইতিহাস দুজন ঐতিহাসিক লিখেছেন, তাদের মনোভাব মানসিকতার তারতম্যের ভিত্তিতে একই ইতিহাস দুজনের গ্রন্থে সম্পূর্ণ পৃথক হয়ে গেছে। যেমন ধরা যাক সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ ভারতীয় ঐতিহাসিকরা লিখেছেন একরকম দৃষ্টিভঙ্গি নিয়ে, আবার ব্রিটিশ ঐতিহাসিকরা লিখেছেন আরেক রকম দৃষ্টিভঙ্গি নিয়ে। বিষয়বস্তু কিন্তু একটাই, সিপাহী বিদ্রোহ, কিন্তু সেটা ভারতীয় ঐতিহাসিকরা বিশেষ করে বিনায়ক দামোদর সাভারকর সেটাকে বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। ব্রিটিশ ঐতিহাসিকরা কিন্তু সেটাকে বলেছেন সামান্য একটা সিপাহীদের দ্বারা সংগঠিত বিদ্রোহ, সেখানে স্বাধীনতা ওসবের কোনো ব্যাপারই নেই। অর্থাৎ একই ইতিহাস, একই ঘটনা, কিন্তু সেটা একদল ঐতিহাসিক বলছেন একরকম, আরেক দল ঐতিহাসিক বলছেন আরেক রকম। এটা কেন হয়েছে? এটা হয়েছে ঐতিহাসিকদের মনোভাবের তারতম্যের ভিত্তিতে। আর এটাই কিন্তু আমাদের দেশের ইতিহাস রচনার একটা ভীষণ অসুবিধে, কারণ আমাদের দেশটা তো একসময় ব্রিটিশদের উপনিবেশ ছিল। সেই জন্য ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যার যে তারতম্য, তার ফলে আমাদের দেশের যে মূল ইতিহাস চর্চা, সেই মূল ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা ভীষণ সমস্যার সৃষ্টি হয়। ব্রিটিশ ঐতিহাসিকরা আমাদের দেশের ইতিহাসটা লিখেছেন একরকমভাবে, আর আমাদের দেশের ঐতিহাসিকরা নিজেদের দেশের ইতিহাসটা লিখেছেন আরেক রকমভাবে। যেহেতু ব্রিটিশরা আমাদের দেশটাকে শাসন করেছে, এমন শোষণ ছিল তার লক্ষ্য, তাই আমাদের দেশের ইতিহাসটা তারা লিখেছেন সেই শাসন এবং শোষণের ভিত্তিতে। তারা ইতিহাসটা লিখেছেন জাতিগত শ্রেষ্ঠত্বের যে চশমা, সেই চশমাটা পরে সেই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন যে তারা ঊর্ধ্বতন, আমরা অধস্তন। তাই তারা তাদের মতো ইতিহাসটা গড়ে পিঠে নিয়েছেন। পরবর্তীকালে ভারতীয়রা যখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলেন, তখন তারা কিন্তু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের দেশের ইতিহাসটা লিখতে আরম্ভ করলেন। তখন দেখা গেল যে একই দেশের ইতিহাস, কিন্তু বিস্তর ফারাক। এবং ব্রিটিশরা তো এটা করবেই। ব্রিটিশরা প্রধানত আমাদের দেশের ইতিহাসটা লিখেছিল আমাদের ভালো কিছু করার জন্য নয়, করেছিল এই কারণে যে শাসন করতে গেলে শাসিতের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য এ সমস্ত কিছু জানতে হয়, না হলে শাসিতকে চট করে শাসন করা যায় না। বিশেষ করে ভাষাটা জানতে হয়, নাহলে শাসিত কি বলেছে সেটাও তো বুঝতে পারা যায় না। না, ভাষা জানা, ঐতিহ্য জানা এটা যে আমাদের হিতের জন্য সেটা কিন্তু নয়, বরঞ্চ যেখানে যে জায়গাটায় অসুবিধে সেই অসুবিধেটাকে জিইয়ে রাখার জন্য আমাদের ভাষা, ইতিহাস, ঐতিহ্যটা জানা তাদের কাছে খুব প্রয়োজন ছিল। না হলে জমিদারি প্রথা তো খারাপ প্রথা, সেটা ভারতবর্ষে আগেও ছিল।
এবং ব্রিটিশরা তো বুঝতেও পেরেছিল যে এটা অত্যন্ত খারাপ, তা সত্ত্বেও তো সেটা জিইয়ে রেখেছিল। আশা করি সেটা আমাদের ভালোর জন্য করেনি, এইরকম ব্যাপার আর কি। আমাদের দেশের প্রাথমিক যেই ইতিহাস চর্চা, সে বিষয়ে প্রথম পদক্ষেপটা গ্রহণ করেন ওয়ারেন হেস্টিংস। তারই উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, যার কর্ণধার ছিলেন স্যার উইলিয়াম জোন্স। এবং এখান থেকেই সর্বপ্রথম ভারত ইতিহাস নিয়ে চর্চা গবেষণা শুরু হয়। এরপরে আমরা দেখতে পাই যে ইউরোপ থেকে যে সমস্ত খ্রিস্টান মিশনারিরা ভারতে এসেছিলেন, তারা ভারতীয় ভাষা সাহিত্য নিয়ে চর্চা করতে আরম্ভ করেন, ইতিহাস নিয়ে চর্চা করতে আরম্ভ করেন। যেমন শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন, উইলিয়াম কেরি, মার্সম্যান, ওয়ার্ড, এরা 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এরপরে আমরা দেখতে পাই যে ভারতে যে সমস্ত ব্রিটিশ কর্মচারীরা আসতেন, তারা না ভারতীয় ভাষা জানতেন, না ভারতের ঐতিহ্য জানতেন, না ভারতের সামাজিক ব্যবস্থা জানতেন। তো এইসব বিষয়গুলো সম্পর্কে শিক্ষিত করার জন্য লর্ড ওয়েলেসলি একটা কলেজ তৈরি করেছিলেন, তার নাম ফোর্ট উইলিয়াম কলেজ। এই কলেজে দুজন বিখ্যাত ব্যক্তি অধ্যাপনা করতেন। একজন হচ্ছেন রামরাম বসু, যিনি রচনা করেছিলেন প্রতাপাদিত্য চরিত্র। আরেকজন হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। দুজনের নামটা আমি লিখছি। একজন হচ্ছেন রাম বসু, যার বই হচ্ছে প্রতাপাদিত্য চরিত্র। দ্বিতীয় হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। যিনি লিখেছিলেন রাজাবলী। এরপরেই যে গ্রন্থটার কথা বলবো, সেই গ্রন্থটা লিখেছিলেন জেমস মিল। ইনি ছিলেন স্কটিশ এবং জেমস মিল একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটার নাম হচ্ছে, এটা কিন্তু অতি অবশ্যই মুখস্থ করতে হবে, জেমস মিল বইটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। একেবারে শাসকের চোখ দিয়ে তিনি ভারতীয়দের ইতিহাস রচনা করেছিলেন। শাসকের চোখ, অর্থাৎ ভারতীয়দের যতটা সমালোচনা করা যায়, কুৎসা করা যায়, ততটা তিনি এই বইতে করেছিলেন। ভারতীয়রা অসভ্য, ভারতীয়রা বর্বর, ভারতীয়রা কিচ্ছু জানে না, এবং ব্রিটিশরা এসে ভারতীয়দের সমস্ত কিছু শেখাচ্ছে। এই বইটাতে সেটাই কিন্তু করা হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে ফোর্ট উইলিয়াম কলেজের কথাটা বললাম, এই কলেজটা কিন্তু কিছুদিন পরে ইংল্যান্ডে চলে গিয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ইংল্যান্ডের হেইলেবেরিতে এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানেই এই ব্রিটিশ সিভিলিয়ানদের, যারা ভারতবর্ষের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে আসতেন, তাদেরকে সেখানে শিক্ষা দেওয়া হতো ভারতবর্ষ সম্পর্কে। সেখানে এই বইটি ছিল বাইবেল। ভারতবর্ষ সম্পর্কে জানতে হলে সমস্ত ব্রিটিশ সিভিলিয়ান এই বইটি পড়ে ভারতে আসতেন। তার মানে বোঝাই যাচ্ছে যে তারা যখন ভারতে আসতেন, তখন ভারতীয়দের সম্পর্কে কি ধরনের মনোভাব নিয়ে তারা ভারতে আসতেন। এবং ব্রিটিশ ঐতিহাসিকরা বা ব্রিটিশ কর্ণধার যারা ছিলেন, তারা তো পরিষ্কার বলতে আরম্ভ করেছিলেন যে ভারতীয়রা স্বৈরতন্ত্র নিয়ে এত অভিযোগ করে কেন। কারণ ভারতীয়রা তো স্বৈরতন্ত্রেই অভ্যস্ত।
প্রাচীন যুগ থেকে ভারতীয়রা স্বৈরতান্ত্রিক অবস্থাতেই ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, কেউ তো আর গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সাম্রাজ্য শাসন করেননি। কি তার পরবর্তীকালে সুলতানি আমল, মুঘল আমল, সেখানে কোথাও তো গণতন্ত্রের কথা বলা হয়নি। তাহলে ব্রিটিশরা আসার পর তারা কিন্তু কেন গণতন্ত্র গণতন্ত্র, সমান অধিকার, ভারতীয়দের দ্বারা ভারতবর্ষের শাসন, এই সমস্ত কথা বলতে আরম্ভ করেছে? এটাই অদ্ভুত যুক্তি। তার কারণ ব্রিটিশরা যে ধরনের স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিল, তার আগের শাসকরা, আমরা যতটা ইতিহাস পড়েছি সেখানে দেখা যায়নি যে আগের শাসকরা সেই ধরনের স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিল বা সেইভাবে তারা কোনোদিন শাসন করেছে। হ্যাঁ, আকবর কোনো 14 বছরের বালককে কিন্তু 14 ঘা বেত মারার আদেশ দেননি, সেটা ব্রিটিশ শাসকরাই দিয়েছিলেন। বা একটা জালিয়ানওয়ালাবাগের একটা ছোট্ট এর ঘেরা জায়গার মধ্যে নির্বিচারে গুলি চালানোর আদেশ দেননি, সেটা ব্রিটিশরাই দিয়েছিলেন। যাই হোক, এটা আলাদা কথা, কিন্তু আলোচনা প্রসঙ্গে আমি বললাম। এবং এক্ষেত্রে দ্বিতীয় যে কাজটা তারা করেছিলেন সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস লিখতে গিয়ে তারা ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করেছিলেন ধর্মের ভিত্তিতে, হিন্দু এবং মুসলিম। এবং সেখানেও তারা কিন্তু মুসলিম শাসনকে অসভ্য, বর্বর, ধ্বংসাত্মক এই উপমায় কিন্তু অভিহিত করেছেন। অর্থাৎ তার আগের শাসনটা ভালো ছিল, মুসলিমরা আমাদের দেশে এসে কেবলমাত্র ধ্বংসলীলা চালিয়েছেন, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়েছেন, নিষ্ঠুর কর্মকাণ্ড চালিয়েছেন। তাদের ইতিহাসের মাধ্যমে এই ধরনের মানসিকতা কিন্তু ফুটে উঠেছিল। এবং তারা আরো মনে করতেন যে এদেশের মুসলিমরা বিশ্বাস করে যে ব্রিটিশরা আসার আগে পর্যন্ত তারা ছিলেন ভারতবর্ষের শাসক, তাই ব্রিটিশদের যদি এদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় তাই তারাই হবেন আবার ভারতবর্ষের শাসক। সেই জন্যে তারা ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে আরম্ভ করেছেন, যদিও তাদের এই ধারণাটাও কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত। এবং কিন্তু এই ধারণাটাকে আঁকড়ে ধরে এই সময় তারা বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে কতকগুলো বই অত্যন্ত বিখ্যাত, যেমন এলফিনস্টোনের রচিত এলফিনস্টোন, তিনি লিখেছেন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। আবার আমরা দেখতে পাই যে ভিনসেন্ট স্মিথ লিখেছেন, যেগুলো লিখছি সেগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে। ভিনসেন্ট স্মিথ, তিনি লিখেছেন আমাদের আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এইভাবেই কিন্তু তারা ভারতবর্ষের ইতিহাসটাকে রচনা করেছেন। অতি অবশ্যই একটা মন্তব্য করা যেতে পারে, এটা কিন্তু সঠিক ইতিহাস ছিল না ভারতবর্ষের। সবটাই যদি ধ্বংসলীলা হয় তাহলে তাজমহলটা কারা তৈরি করলেন? দিল্লি দুর্গই বা কারা তৈরি করলেন? আগ্রা দুর্গই বা কারা তৈরি করলেন? ফতেপুর সিক্রি বা কারা তৈরি করলেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। কিন্তু মুশকিল হচ্ছে এইসব প্রশ্নের তো মুখাপেক্ষী তাদের হতে হয়নি, বা মুখে সামনাসামনি তাদের হতে হয়নি, বা সে এই প্রশ্ন তোলার উপায়ও সেই সময় ছিল না। তারা এতটাই
ঔদ্ধত্যের সঙ্গে আমাদের দেশটাকে শাসন করেছেন। এই পর্যন্ত আজকে।